আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেকচারটা হবে আরেকটা অ্যাডভান্স টপিক নিয়ে। আমরা এর আগে হচ্ছে অ্যাডভান্স ক্লাস একটা করছিলাম, আজকে ক্লাসটা আরেকটু অ্যাডভান্স হবে। তো অ্যাডভান্স ক্লাসের আগে আমি লিখে দিই, আমাদের আজকে ক্লাসে ওই সেম কথাটাই থাকবে যে লাস্ট ক্লাসে ছিল, সেটা হচ্ছে টেক দ্য আইডিয়া নট দ্য ক্যালকুলেশন। আর এখান থেকে শুধু আইডিয়া নেওয়ার চেষ্টা করবা। অ্যাডভান্স মডার্ন ফিজিক্স ক্লাস, এটা খুব বেশি যে একটা অ্যাডভান্স হবে সেটা না। মোটামুটি বেসিক জিনিসগুলো আমরা হালকা পাতলা একটু দেখবো। আহামরি কঠিন কিছু হবে বলে আমি মনে করতেছি না। মডার্ন ফিজিক্স ক্লাস, মডার্ন ফিজিক্স বললে আসলে ভুল বলা হয়, বলতে হবে রিলেটিভিটি প্রবলেম সলভিং আর কি। তো প্রথমেই একটা ছোট্ট প্রবলেম, একদম জাস্ট কি বলবো ওয়ার্ম আপ প্রবলেম আর কি। এখানে একটা ভেলোসিটি দেওয়া আছে ভি ইকুয়াল টু 0.6 তো ভেলোসিটিটার একটু মহত্বটা বলে নেই। আমরা কয়েকটা ভেলোসিটি নিয়ে খুব বেশি কাজ করব, যেমন তোমাদেরকে হয়তো অলরেডি বলে ফেলছে, হয়তো মুখস্থ হয়ে গেছে। যদি কখনো বেগের মান দেখো √3/2c অথবা 0.8666, তাহলে বুঝবা যে কোনো কিছু অর্ধেক হবে অথবা দ্বিগুণ হবে, ছোটটা অর্ধেক বড়টা হচ্ছে তার দ্বিগুণ। এই ব্যাপারটা তো বোঝোই। ঠিক একই ভাবে যদি বেগ দেখো 0.6c, তাহলে বুঝবা এই গামার মানটা আসলে 0.8 হয়ে যায়। যেমন এটা অর্ধেক মানে আসলে 0.5, সেরকম এখানে 0.8 গুণ হয়। একইভাবে যদি দেখো 0.8c, তাহলে গুণটা হয় হচ্ছে 0.6। আবার তোমার যদি এরকম বলা যেতে পারে, এটা গেল। তারপর হচ্ছে ভি এর মান যদি দেখো হচ্ছে 0.995c বা 996c, এটা প্রায় 1/10 বা 0.1 বলতে পারি আমরা। তো এইরকম ছোটখাটো ব্যাপারগুলো আমি তোমাদের একটু মুখস্থ করতে বলছিলাম, সবগুলো আমার এভাবে দেখানো পসিবল না, হালকা পাতলা যেটা মাথায় থাকে তো এটাই দেখাচ্ছি। এটা মুখস্থ করলে যেটা হয়, চট করে অ্যান্সার গুলো দেওয়া যায় চট করে। ওকে, তো আমরা আমাদের প্রবলেমে ব্যাক করি যে এত বেগে গতিশীল একটা ইলেকট্রনের ফার্স্ট কথা গতিশক্তি কত, সেকেন্ড কথা মোট শক্তি কত। তো একটা ইলেকট্রনের জন্য আমরা জানি নিশ্চল অবস্থার ভর যেটা m0, এটার মান আমরা জানি 9.11 ইন্টু 10⁻³ এত কেজি। তো ওই ইলেকট্রনের জন্য আমি যদি এম এর মানটা বের করি, যেটা বড় ভর হবে, সেটা হবে m0 ডিভাইডেড বাই √1 - v² বাই c²। সেখান থেকে বুঝতেই পারতেছো m0 ডিভাইড বাই, যেহেতু ভি এর মানটা এখানে 0.6, তাহলে অ্যান্সারটা হওয়ার কথাই যে তোমার √সামথিং, এটা 0.8 আসে। তাহলে আমি এটাকে 0.8 দিয়ে ভাগ করে দিলে যে একটা বড় সংখ্যা পাবো, সেটা হবে আমার অ্যান্সার। এখন ইলেকট্রনের ভরটা ভাগ করার পর যা আসে সেটা। ওকে, তো এখানে যদি তুমি করো, আমি যে একটু দেখি অ্যান্সারটা কত আসে। 9.11 × 10⁻³ ডিভাইড বাই 0.8, 1.33, 1.138 ইন্টু 10⁻³ ঠিক আছে, এত কেজি। তো এখন যদি তোমাকে গতি মোট শক্তির কথা জিজ্ঞাসা করি, তাহলে আমি এখানে লিখতে পারি মোট শক্তি হচ্ছে ই, কে লেখা যায় হচ্ছে m c²। ওকে, এটা হচ্ছে মোট শক্তি। তো তুমি এখানে এম এর মান যেটা পাইছো সেখানে বসাই দিবা, বাকিটা তোমার কাছে। আর যদি তোমাকে এখন শুধু গতিশক্তির কথা জিজ্ঞাসা করি, তাহলে গতিশক্তি হবে কত, ই কে। ই কে মানটা হবে তোমার m - m0 c²। দেন তুমি m0 এর মান জানো, এখান থেকে এম এর মান জানো। ওকে, দুইটা বিয়োগ করে c² দিয়ে যেটা আসবে সেটা অ্যান্সার। তো এখান থেকে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাচ্ছে যে শক্তি রিলেটেড অঙ্কগুলো কিরকম হয়। তো আমি প্রথমেই কেন এই অঙ্কটা টাচ করলাম, আমি অন্য কিছুতে কেন গেলাম না, মানে অ্যাডভান্স ক্লাসের শুরুতে। কারণ আমি আরেকটা মজার জিনিস দেখাই, যেটা আমি একটু দেখাইতে ভুলে গেছিলাম। এটা সেটা হচ্ছে, মানে শর্টকাটটা আরেকটা জিনিসের জন্য খাটে। আমরা যে জিনিসটা বলছিলাম না যে বড় কিছুকে যদি হচ্ছে কিছু একটা দিয়ে গুণ করা যায়, সেই কিছু একটা হচ্ছে 1 - √v²/c², তাহলে ছোট কিছু একটা পাওয়া যায়। এটা ছিল আমাদের মডার্ন ফিজিক্সের একটা ফর্মুলা। তো 2 নম্বর ফর্মুলা হচ্ছে ছোট একটা বেগ, সেটা অবশ্যই আলোর বেগের থেকে ছোট। এখানে একটা বড় বেগ, এই যে দেখো বড় ছোট কম্বিনেশন এখানেও মানবে। √1 মাইনাস, এখানে হবে ছোট, আর এখানে হবে বড় হোল স্কোয়ার। ওকে, একই জিনিস ব্যবহার করি। এখন কথা হচ্ছে ছোট বড়কে আমরা ডিফাইন করছিলাম কিভাবে, এম দিয়ে ডিফাইন করছিলাম, m0 দিয়ে ডিফাইন করছিলাম। টি ছিল, টি0 ছিল, আরেকটা ছিল হচ্ছে এল ছিল, এল0 ছিল। শক্তির ক্ষেত্রেও এই জিনিসটা খাটে, এটা শক্তির বেলাতেও খাটে, এটা খুবই মজার একটা ব্যাপার। এখন শক্তির ক্ষেত্রে কোন শক্তিটা বড় শক্তি, কোন শক্তিটা ছোট শক্তি, এইটা আমরা একটু ক্লিয়ার করব। ও, তো ক্লিয়ারেন্সের শুরুতেই আমি যদি বলি যে অবশ্যই বুঝতে পারতেছো ই0 দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে m0 c², দুইটা নটের প্রপার্টি। তো এই শক্তিটা অবশ্যই অবশ্যই ছোট শক্তি হবে, কারণ এটা নিশ্চল অবস্থার ব্যাপার স্যাপার। আর আমি যদি ই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা হবে m c², এটা হবে বড় শক্তিটা। ওকে, এটা হচ্ছে বড় শক্তিটা। তাহলে ছোট বড় শক্তির ব্যাপারটাও এই ক্ষেত্রে খাটে।
তাহলে আমি একটা শক্তি জানলে একটা শক্তি নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা একটা ফর্মুলা এভাবে রেডি হচ্ছে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু সি রুট ওভার ওয়ান মাইনাস নিশ্চল অবস্থার শক্তি ই নট আর মোট শক্তি ই তার স্কোয়ার। এখন এটাকে অনেকভাবেই লেখা যায়। আহ আচ্ছা, এটাকে অনেকভাবেই প্রমাণ করাও যায়। সেটা প্রমাণটা কিরকম একটু তোমার যদি দেখাই দেই। তুমি তো এটা কাজ করতেছে না কেন? আচ্ছা, তো আমরা তো জানি যে এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, একদম জানা কথা। আমি যদি দুই সাইডে সি স্কোয়ার দিয়ে গুণ করে দেই, দুই সাইডে সি স্কোয়ার দিয়ে গুণ করে দেই, তাহলে দেখো এখানে থাকতেছে এম শুধু ই, যেটা মোট শক্তি। এটা হচ্ছে মোট শক্তিটা ইজ ইকুয়াল টু লেখা যায়, উপরে লেখা যায় ই নট, আর নিচে লেখা যায় রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেন আসলে এই পুরো ক্যাটাগরিতেই পড়ে যাচ্ছে। এই ক্যাটাগরিতে পড়ে যাওয়া মানে আমাদের ফর্মুলাগুলো খুব সুন্দরভাবে ডেকোরেট হচ্ছে। তো ই নিয়ে যেহেতু একটা কথা বলেই ফেললাম, এখানে একটা কথা বলাটা খুবই বাঞ্ছনীয়। একটা স্পেশাল কাইন্ড অফ ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে এমসিকিউ এর জন্য অনেক সময় ইম্পর্টেন্ট, এমসিকিউ প্রায়ই চলে আসে। তুমি বইয়ের চিপা চুপাইতেও দেখবা যে এরকম ফর্মুলার কাজ আছে, যদিও আমি এই ফর্মুলা দিয়ে খুব কম অঙ্কই জীবনে দেখছি, বাট এই ফর্মুলাটা আসলে ইম্পর্টেন্ট। তো এই ফর্মুলাটা আসলে কি কাজ করে, কোন জিনিস প্রপার্টি কি রিপ্রেজেন্ট করে, সেটা আমাদের একটু বুঝতে হবে। তো আমরা জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে নিশ্চল অবস্থার জন্য, একটা হবে গতিশীল অবস্থার জন্য, আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল। একটা ক্যাটাগরি হবে নিশ্চলের জন্য, একটা হচ্ছে গতিশীল অবস্থার জন্য। তো আমরা জানি নিশ্চল অবস্থার জন্য যেটা হচ্ছে ভর, সেটা হচ্ছে এম নট। গতিশীল অবস্থার ভরটা হচ্ছে শুধু এম। নিশ্চল অবস্থার জন্য যদি আমি ভর বেগ নেই, ভর বেগ হচ্ছে পি নট। ওকে, পি নট কে লেখা যায় হচ্ছে এম নট ওর ভর, আর ওর বেগ হচ্ছে ভি, ভর বেগ। ঠিক আছে, বেগ কিন্তু আলোর বেগ না, নিশ্চল অবস্থার জন্য বেগ যদি থাকে আর কি। নিশ্চল অবস্থার জন্য ভাইয়া ভাবতে পারো যে বেগটা এরকম হলো কেন, এটা নিশ্চল অবস্থার ভর বেগ যদি তুমি কনসিডার না করো আপেক্ষিকতা। আর গতিশীল অবস্থার জন্য ভরবেগ আমরা কনসিডার করবো এইটা দিয়ে। তো একটু খটকা লাগতেই পারে যে ভাই নিশ্চল অবস্থার ভরবেগটা কিরকম হয়ে যাচ্ছে। আমরা তো জানি ভরবেগ একটা কন্টিনিউয়াস প্রপার্টি, যদি তার বেগ থেকেই থাকে তাহলে ভরটা তো আর এম নট থাকতেছে না। কথা সত্য। যদি বেগ দিয়েই দাও তাহলে তো আর ভর এম নট থাকে না, ভরটা বেড়ে যায়। তখন তো সিচুয়েশন আলাদা হয়ে যাবে। তাই এই প্রপার্টিটা আসলে এক্সিস্ট করে না। এবং আমি যদি ফর্মুলাটার দিকে তাকাই, পি নট বলে কোনো টার্ম ফর্মুলাতে নাই। তো আমাদের টার্গেট থাকবে পি নট জিনিসটাকে সরানো। আর নিশ্চল অবস্থার জন্য যে শক্তিটা, সেটাকে আমরা লিখি ই নট, যেটা হচ্ছে এম নট সি স্কোয়ার। আর গতিশীল অবস্থার শক্তি সেটা হচ্ছে ই, সেটা হচ্ছে এম সি স্কোয়ার। আর আমি এই জিনিসটা এভাবেও রিপ্রেজেন্ট করা যায়, এটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে মোট শক্তি ই ইজ ইকুয়াল টু নিশ্চল অবস্থার শক্তি ই নট প্লাস গতিশক্তি ই কে। ওকে, গতিশক্তি ই কে, এই জিনিসটা, এটাকে তুমি এখানেও রিপ্লেস করতে পারো। আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখলাম সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস, উপরে হচ্ছে ই নট, নিচে লেখা যায় ই, লেখা যায় না, ই দ্বারা লিখে আমি লিখবো ই নট প্লাস ই কে। অর্থাৎ টোটাল শক্তিটাকে আমি এভাবে লিখলাম, একে স্কোয়ার করে দেওয়া যায়। প্রয়োজন সাপেক্ষে আমাকে এক একটা ফর্মুলা ইউজ করতে হবে, বাট যেই লাউ সেই কদু, ফর্মুলা কিন্তু মাত্র দুইটা। ফর্মুলাগুলোকে আমি ডিফারেন্ট ভাবে ক্যাটাগরাইজ করতেছি বড় ছোট আকারে। অর্থাৎ আমি শুধু বড় ছোট জিনিসটা চেনার চেষ্টা করতেছি, আমার ফর্মুলা গুলো অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে জাস্ট এইটুকু ধরতে পারলেই। তো আশা করি বুঝতে পারছো আমি আসলে কোন বকর বকর ভগর ভগরটা করতেছি। এখান থেকে ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। তখন আহ ফর্মুলার ক্ষেত্রে আরেকটা ব্যাপার মাথায় রাখা উচিত, বেগের ক্ষেত্রে কোনো ভি নট ভি বলে হয় না, বেগ সবখানেই বেগ, বেগের মান সবখানেই ভি, কোথাও ভি ভি নট এগুলো এক্সিস্ট করে না। তো কখনো কখনো উপরে এই জিনিসটা প্রমাণ তোমাকে করতে দেয়, প্রমাণ করো যে, তো প্রমাণ করো যে এখানে লেখাটা উচিত না আমার জন্য, আমি উপরেই লিখে ফেলি। এটা একটা ফর্মুলা প্রমাণ হিসেবে দিয়ে দেয় খ নাম্বারের প্রশ্ন, অথবা এমসিকিউ দিতে পারে। প্রমাণ করো যে, ওকে। তো প্রমাণের জন্য তোমাকে বাম পাশে আমি কিছু হিন্টস দিয়ে দিচ্ছি। তুমি যদি দেখো এখানে একটা ইকুয়াল সাইনের বাম পাশে যে জিনিসটা আছে, এটা আসলে গতিশীল অবস্থার টার্ম। আর তাহলে ডান সাইডে আমি এক কাজ করি, সবকিছু গতিশীল অবস্থায় নিয়ে আসি এবং চেক করতে গিয়ে দেখবা পি একটা গতিশীল অবস্থার টার্ম, বাট এম নট কিন্তু নিশ্চল অবস্থার টার্ম। তো আমার টার্গেট থাকবে এই নিশ্চল টার্মটাকে সরানো, এম নটটাকে সরানো, কারণ এম হচ্ছে একটা নিশ্চল অবস্থার টার্ম।
আমি দুই পাশে সকল গতিশীল অবস্থার টার্মগুলোকে নিয়ে আসি, তাহলে দেখবো আমার ফর্মুলা প্রমাণ হয়ে গেছে। বাম পক্ষে যেহেতু গতিশীলের টার্ম আছে, তাহলে ডান পক্ষে সবাইকে গতিশীল অবস্থার টার্মে নিয়ে আসবো, অর্থাৎ এই জিনিসগুলোকে আমি ইউজ করবো। এ পাশের কোনো কিছুকে ইউজ করবো না। ওকে, নিশ্চল অবস্থায় কোনো কিছুকে ইউজ করবো না। তাহলে আমার এইটুকু টার্ম নিয়ে কাজ করি। এম নট সি, এম নট এর স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এম নট এর বদলে আমি লিখবো হচ্ছে এম নট এর বদল লিখবো হচ্ছে এম ইন্টু রুট ওভার 1 মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা স্কোয়ার। এম নট এর স্কোয়ার বদলে আমি এই জিনিসটা লিখলাম। তার সাথে থাকতেছে সি টু দি পাওয়ার 4 প্লাস পি এর বদল কি লিখবো, ভর বেগ। পিটা কি নিশ্চল অবস্থায় না গতিশীল অবস্থায়, তাহলে গতিশীলের জন্য এম হচ্ছে তার ভর, ভি সবখানের জন্যই বেগ। ঠিক আছে, এই জিনিসটা আশা করি একটু বোঝা যাচ্ছে। দেন দেখা যায় কি অবস্থাটা দাঁড়ায়। আমি যদি ওখানে গুণ করে দিই, তাহলে এখান থেকে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ইন্টু রুটটা চলে যায়, যে থাকে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এখান থেকে সি স্কোয়ার, এখান থেকে সি স্কোয়ার কাটলে এখানে সি মানে সি টু দি পাওয়ার 4 কাটলে সি স্কোয়ার থাকে। তো তুমি লিখতে পারো এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, এইটুকু টার্ম থেকে আমি লিখলাম, এটা ব্র্যাকেটে থাকা টার্ম, প্লাস এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার, এই যেটা এটা কেটে যাচ্ছে, পড়ে থাকতেছে হচ্ছে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। অর্থাৎ এই জিনিসটাকে লেখা যায়, এই যে রুটের ভেতরে টার্মটাকে লেখা যায় রুট ওভার এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আলটিমেটলি জিনিসটা থেকে এম সি স্কোয়ার থেকে, যেটা আমাদের এই টার্মটা। ঠিক আছে, তো বাম পক্ষ থেকে তুমি ডান পক্ষটা প্রমাণ করে ফেলতেছো, বাম পক্ষটাকে ইউজ করে আমি ডান পক্ষটাকে প্রমাণ করে ফেলতেছি সিম্পলি। ওকে, তো এই প্রমাণটা খ নাম্বারের প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় খ নাম্বারের প্রশ্নে টিচাররা দিয়ে দেয়, এটা দিয়ে খুব বেশি একটা অঙ্ক আসে না। অঙ্ক না আসাটাই স্বাভাবিক, কারণ এই অঙ্কগুলো যেটাই দেখ না কেন তুমি ওই ছোট বড় ক্যাটাগরাইজ করে সবকিছু সলভ করে ফেলতে পারো, এখানে আহামরি কিছুই নেই। ওকে, তো এই ব্যাপারটা একটু আমাদের দরকার ছিল এবং এটা নিয়ে কাজ করা হয় অনেক বেশি, তো এটা একটু দেখাই দিলাম। এখন আমরা আরো কিছু প্রবলেমে চলে যাই, কিছু প্রবলেম সলভিং এ চলে যাই। একটা প্রবলেম নেই প্রথম থেকে, ওয়ান বাই ওয়ান। আচ্ছা, প্রবলেমটা খেয়াল করো, প্রবলেম ডিসক্রিপশনটা। একজন মহাশূন্যচারী কি বলছে, 23 বছর বয়সে, উম 23 বছর বয়সে এত বেগে, বেগটা খুব চেনা লাগতেছে না, হ্যাঁ দ্বিগুণ বা অর্ধেক হওয়ার একটা বেগ, সে গতিশীল করে মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে বের হয়েছে, মহাকাশ ভ্রমণে গেল। পৃথিবীর হিসাবে 10 বছর, মানে পৃথিবীর সময়টা কি বড়, আর জিনিসটা তাহলে অর্ধেক হওয়ার কথা, মহাকাশের সময়টা তার কাছে সময় হবে 5 বছর। আমরা একদম শর্টকাট ইউজ করলাম, কারণ আমরা বেগটার দিকে দেখে তাকায় বুঝছি যে বেগটা আমাদের চেনা জানা বেগ। তার 5 বছর সময় সে হচ্ছে মহাকাশে অতিক্রম করছে, তার বয়স কত হবে, তার বয়স ছিল 23 বছর, তার কাছে মনে হবে সে 5 বছর সময় অতিক্রম করছে, তার বয়সটা হয়ে যাবে 28 বছর। দেখছো কয় সেকেন্ড লাগলো অ্যান্সার করতে, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা পসিবল। কখন পসিবল, যখন তুমি বেগটা চেনো। ওকে, আমি কিন্তু এখানে বেগটাই শুধু চেনার চেষ্টা করছি, আর কিচ্ছু করি নাই। এই জন্য বললাম তুমি পারলে 1 থেকে 1 তো কিছু নাই, 2 থেকে 10 অব্দি, 2 বলতে হচ্ছে 0.2, 2 থেকে কখন দ্বিগুণ হয়, কখন 3 গুণ হয়, কখন 4 গুণ হয়, 5 6 এমন করে করে পারলে 10 অব্দি। সবগুলো যদিও লাগে না, এই জিনিসটা একটু লিখে রাখো, মানে যদি পারো খাতায় লিখে রাখো, তো দেখবা হচ্ছে তোমার ক্যাচ করতে, প্রবলেম গুলো ক্যাচ করতে অনেক সহজ হবে এবং অনেক কম সময়ের মধ্যে তুমি সলিউশন গুলো ক্যাচ করতে পারবা। আহামরি কঠিন কিছু না, আমরা খুবই সিম্পল একটা জিনিসে সলভ করলাম, এবং এই রকমই অনেকগুলো অঙ্কই আমরা এখন দেখবো। 2 নাম্বার একটা প্রবলেম দেখা যাক। এই প্রবলেমগুলা স্টেটমেন্ট একটু বুঝতে হবে, স্টেটমেন্টটা কিরকম। যেটা মেসন কণা তার গড় আয়ু তোমাকে আমি দিয়ে দিচ্ছি, মেসন কণার গড় আয়ু দিয়ে দিচ্ছি, ভালো কথা। এবং বেগটা আমার খুবই চেনা জানা, অতি পরিচিত বেগ। সে কি বলছে, এত বেগে গতিশীল হয়েছে। আচ্ছা, এই যে গড়ায়ুটা দিচ্ছে, কণাটা যদি এত বেগে গতিশীল হয়, তাহলে গড়ায়ু অবশ্যই চেঞ্জ হবে, কারণ তোমাকে যে গড়ায়ুটা দিচ্ছে সেটা পৃথিবী থেকে গড়ায়ু। এইটুকু জিনিস তোমার আইডিয়া করে নিতে হবে যে ভাষাটাতে কি বলছে। এটা পৃথিবীর গড়ায়ু, মিশ্রণ কণার গড়ায়ু যেটা, সেটা পৃথিবী থেকে মাপছে হয়েছে। কেন বুঝলাম যে পৃথিবী থেকে মাপছি, কারণ তারপরে স্টেটে বলছে যদি যদি গতিশীল করা হয় তবে গড়ায়ু কত।
মানে গতিশীল করার পর গড়াইটা চেঞ্জ হবে। ওকে, এখন এই জিনিসটা যেহেতু বলছে যদি গতিশীল করা হয় তাহলে গড়ায়ু কত, তাহলে এই জিনিসটা গতিশীল অবস্থার গড়ায়ু না, এটু বুঝতে হবে। এটা এই গড়ায়ুর স্টেটমেন্টটুকু গতিশীল নয় এমন অবস্থার জন্য। তাহলে পরের সিচুয়েশনটা হচ্ছে গতিশীলের জন্য। স্টেটমেন্ট থেকে তোমাকে বুঝে নিতে হবে তোমার প্রশ্ন কি চাচ্ছে। এখন কথা হচ্ছে তার গড়ায়ু তখন কত হবে, তার গড়ায়ু তখন কত হবে। এখন তোমাকে প্রশ্নটা যেভাবে করছে সেখানে স্টেটমেন্টে ক্লিয়ার না যে কার সাপেক্ষে গড়ায়ু কত হবে। তোমাকে প্রশ্নের অ্যান্সারটাও দিতে হবে স্পেসিফিক করে যে পৃথিবীর সাপেক্ষে গড়ায়ু কত। ওকে, পৃথিবীর সাপেক্ষে এটা তুমি স্টেটমেন্টে ক্লিয়ার করে দিবা। তো এতটুকু বুঝতে পারছো যে হচ্ছে পৃথিবীতে যখন এই সময়টা হবে ওর কাছে সময়টা হবে তার অর্ধেক। ওকে, আমি যদি এভাবে চিন্তা করি, ওর কাছে সময় এটা গড়ায়ু, ও ওই মহাকাশ মানে মহাশূন্য জানেই সে মারা যাবে, ওই গতিশীল অবস্থাতেই সে মারা যাবে। অর্থাৎ ওই যে রকেটটা রওনা করবে পৃথিবী থেকে, ওই রকেটটাতেই হচ্ছে ওই মেসন কণাটা মারা যাবে। ওকে, ইনা ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই রকেটে যখন সে মারা যাবে তাহলে রকেটের সাপেক্ষে ও কতক্ষণ বেঁচে ছিল, ওর গড়ায়ু যতক্ষণ সে ঠিক ঠিক ততক্ষণ বেঁচে ছিল, 3 × 10⁻⁸ এখন পৃথিবীর সাপেক্ষে যেহেতু তুমি বেগটা বের করবা, তো পৃথিবী থেকে কতক্ষণ মনে হবে যে ও কতক্ষণ বেঁচে ছিল, এটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে ওর গড়ায়ু ওই রকেটে। ওকে, তাহলে কতক্ষণ পৃথিবী থেকে বেঁচে ছিল, টি ইজ ইকুয়াল টু T0 √1 - b² / c²। বেগটা খুবই চেনা জানা, তাহলে বুঝতেই পারতেছো বেগটা কত হবে, দ্বিগুণ হয়ে যাবে, -8 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। তবে অ্যান্সারটা লিখলেই ক্ষান্ত হয়ে যাওয়া যাবে না, তোমাকে স্পেসিফিক্যালি বলতে হবে পৃথিবীর সাপেক্ষে তার ওই কণাটার গড়ায়ু, পৃথিবীর সাপেক্ষে মানে পৃথিবী থেকে মনে হবে সেটা হচ্ছে এইটা। ওকে, এই স্টেটমেন্ট গুলা যেন স্পেসিফিক থাকে, একদম ক্লিয়ার কাট থাকে, কোনো খাপছাড়া খাপছাড়া যেন কিছু মনে না হয়, মনে হইলে কিন্তু ভেজাল আছে। ওকে, 3 নাম্বার ব্যাপারটা দেখি প্রবলেমটা কি আছে আমাদের বলে। আচ্ছা, তো এই স্টেটমেন্টটা সম্ভবত তোমাদের সাথে কাছে একটু অপরিচিত হইতে পারে, কারণ তোমাদের এখানে একটা চ্যাপ্টার ছিল যে চ্যাপ্টারটা আমরা ফার্স্ট পেপারে পড়ি নাই এখনো। তো স্টেটমেন্ট আমি একটু ক্লিয়ার করে দেব। সাধারণত আমাদের অনেকের বাসাতেই এক ধরনের দেয়াল ঘড়ি থাকে, সরল দোলকের দেয়াল ঘড়ি, যেখানে ঘড়ির কাঁটাটা সবসময় হচ্ছে ধরো এরকম দোল খাইতে থাকে। এবং তুমি যদি খুব ভালো করে তাকাও, ধরো এখান থেকে কাঁটাটাকে ছেড়ে দিছো, কাঁটাটা ঠিক 1 সেকেন্ড এখানে যাবে, এটাকে বলে অর্ধ দোলন। আর 1 সেকেন্ড পরে সে আগের জায়গায় ফিরে আসবে। মানে ব্যাপারটা হবে এরকম যে কাঁটাটা ওখান থেকে শুরু করছে, এই হচ্ছে কাঁটাটার অবস্থা, 1 সেকেন্ড পরে কাঁটাটা এইখানে চলে গেছে, আবার আরেক সেকেন্ড পরে কাঁটাটা এইখানে চলে আসবে, আগের জায়গাতে চলে আসবে। এখন একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হইতে কাঁটাটা তাহলে কতটুকু সময় লাগে, 1 সেকেন্ডে যায় অর্ধ দোলন, আরেকটা অর্ধ দোলন দিয়ে আগের জায়গায় আসে, তাহলে অর্ধ দোলন মিলে হয় 2টা দোলন। তাহলে পূর্ণ দোলন হইতে সময় লাগে 2 সেকেন্ড। ওকে, আর এটা কি বলা হয় হচ্ছে তোমার পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে পর্যায়কাল বলে, একদম মুখস্থ কথাবার্তা। তো যদি 1 সেকেন্ডের কথা চিন্তা করো তাহলে সে একবারই শুধু যাবে, 1 সেকেন্ডে সে শুধু একবার যাবে, ফিরবে না। তো এটাকে বলা হয় অর্ধদোলন, এবং প্রশ্ন এখানে এই অর্ধদোলন শব্দটাই মেনশন করছে। বেগটা আগের মধ্যে খুবই চেনা জানা, আমি অঙ্ক করবো না, আমি অঙ্ক ছাড়াই শর্টকাটে অ্যান্সার বলে দেবো। রকেটে কোনো নভোচারী মনে হয়েছে যে একটা স্পন্দন গতি সম্পন্ন কণা কণা কার কাছে মনে হয়েছে, ভাষাটা বোঝো, নভোচারীর কাছে মনে হয়েছে। ও মহাকাশ থেকে মনে করছেন এই কণাটা একদিকে যেতে, কোথায় কণাটা ছিল, কণাটা ছিল পৃথিবীতে, সম্পূর্ণ কণা একদিকে যেতে 15 সেকেন্ড সময় নিচ্ছে। ওই নভোচারীর কাছে মনে হচ্ছে পৃথিবীতে একটা জিনিস 15 সেকেন্ডে ঘটতেছে, পৃথিবীতে 15 সেকেন্ডে ঘটতেছে, তাহলে পৃথিবীতে কতক্ষণে ঘটবে, 30 সেকেন্ডে ঘটবে, দ্বিগুণ হবে, কারণ বেগটা দেখো √3/2। ওকে, আর যদি বুঝতে সমস্যা হয় তুমি এক কাজ করবা, ছোট্ট করে একটা পৃথিবী অ্যাড করে ফেলবা, আর ছোট্ট করে একটা রকেট অ্যাড করে ফেলবা, দেন হচ্ছে স্টেটমেন্টটা চিন্তা করবা কি হয়েছে। দেখো বলছে কি, রকেটের বেগ তো অবশ্যই আছে, কণা একদিকে যেতে 15 সেকেন্ড সময় নেয়। একটা স্পন্দন গতি সম্পন্ন কণা একদিকে যাওয়া মানে একবার শুধু যায়, যেমন তোমাকে এখানে চিত্র দিয়ে যেটা বুঝাইলাম, যে এইখান থেকে শুধু একবারই এখানে গেছে, একদিকে গেছে, তার কাছে সময় লাগছে কত সেকেন্ড, 15 সেকেন্ড, সে শুধু 15 সেকেন্ড ধরে গেছে। ওকে, তাহলে 15 সেকেন্ড গেছে, কার কাছে মনে হয়েছে, নভোচারীর কাছে মনে হয়েছে, তাই T0 = 15 সেকেন্ড।
পৃথিবীতে অবস্থিত কোনো ব্যক্তি সেই কণার তিনটা অর্ধদোলন দেখবে। একদিকে যাওয়া মানে একটা অর্ধদোলন, একদিকে যাওয়া মানে একটা অর্ধদোলন, একটা অর্ধদোলন। পৃথিবীতে কতক্ষণ মনে হবে? যেহেতু বেগটা খুবই চেনা জানা, তাহলে আমাদের বুঝতেছি 30 সেকেন্ড মনে হবে। ওকে, √3/2 হচ্ছে ভেলোসিটির জন্য 30 সেকেন্ড মনে হবে। তাহলে পৃথিবীতে অবস্থিত ব্যক্তি সে দেখবে তিনটা অর্ধদোলন, তাহলে একটা নিতে 30 সেকেন্ড লাগলে তিনটা অর্ধদোলনের জন্য 3 গুণ সময় লাগবে, এটা হবে 90 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমি কোনো অঙ্ক করিনি, আমি জাস্ট আইডিয়া ইউজ করতেছি। যে আইডিয়া গুলো আমরা একটু আগে শিখে আসছি বা অনেক দিন ধরে শিখতেছি, ওই আইডিয়া গুলো জাস্ট সিম্পলি ইমপ্লিমেন্ট করতেছি। ইমপ্লিমেন্ট করলে আমাদের অঙ্কটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাচ্ছে। এবং ফিউচারে আমরা যে অঙ্কগুলো দেখবো সেখানে এই সেম ক্যাটাগরাইজের আইডিয়া গুলো আমরা ইউজ করবো। ওকে, আমরা নেক্সট একটা প্রবলেমে চলে যাই। প্রবলেমটা আমি ছেড়ে দেবো তোমাদের হাতে, একদম ইজি, নিজেরা চিন্তা করো। একটু হেল্প করা যেতে পারে, সেটা হচ্ছে ফর্মুলা দিয়ে। বেগের মান বসাবা, কি বসায় দেখবা এল এর মান কত আসে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো একদম ইজি স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস, অ্যান্সার নিজেরাই বুঝে যাবা। তো দেখানোর আর কিছুই নেই আমার, আর একটু সামনে অ্যাপ্রোচ করি। কি করলাম আমি এখানে? 1 সেকেন্ড। ওকে, আচ্ছা, এই জিনিসটা একটু প্রবলেমটা পড়ো। আমার রিকোয়েস্ট থাকবে যে আগে একটু নিজের চেষ্টা করো প্রবলেমটা দেখে পারো কিনা। একটা বস্তু কণার মোট শক্তি, যেটা মোট শক্তি মানে বুঝতে পারছো, যেটা বকর বকর করলাম, ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। গতিবেগ কত আমি জানি, ইজ ইকুয়াল টু √3/2 অ্যান্সার শেষ। এইটা। আচ্ছা ভাই, আর কত এইভাবে দেখাবেন? একটু নিজের অঙ্কটা করে দেখি। আর স্থির অবস্থার শক্তি আমি কি ই নট ধরতেছি। আমি 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 জানি এটা অ্যান্সার হবে, আমি ড্যাম শিওর এটাই অ্যান্সার হবে, বাট আমরা একটু করে দেখবো এবার। স্থির অবস্থার শক্তি ই নট, সেটা হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ ই নট ইন্টু 2 ইজ ইকুয়াল টু ই। অথবা আমরা যেটা করতে পারি, আমি এখানে এম সি স্কোয়ার লিখতে পারি, এখানে লিখতে পারি 2 × m0 c স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, তাহলে এখান থেকে এম ইকুয়াল টু 2m0। আবার এম নটের বদলে লেখা যায়, এম নটের বদলে লেখা যায়, এম নট কিন্তু ছোট, এম নটটা হচ্ছে ছোট, একটা বড় জিনিস কি করা যায়, √1 - c² / c² দিলে ছোটটা পাওয়া যায়। ঠিক আছে, তো এখান থেকে এম নটও কেটে ফেলা যায়, তাহলে পরে থাকে 1/2 ইজ ইকুয়াল টু √1 - c² / c²। তুমি আরেকটু সামনে অ্যাপ্রোচ করলে পাবা ইজ ইকুয়াল টু √3/2 × c। এটা একটা অ্যাপ্রোচ, এইভাবে তুমি করতে পারো স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে। আরেকটা ওয়ে হইতেছে, আমরা একটু আগে শর্টকাট শিখছি, সেখান থেকেও করা যেতে পারে, ভি ইজ ইকুয়াল টু সি ইন্টু √1 - e0 ডিভাইডেড বাই ই স্কোয়ার। এটা এর জায়গায় সি থাকলো, 1 - ই নটের বদলে আমি কি লিখবো, 1 লিখবো, ই এর বদলে লিখবো 2, কারণ এটা দ্বিগুণ, এটা স্কোয়ার করে দেখবা, এটা আসে হচ্ছে √3/2। তুমি যে কোনো অ্যাপ্রোচে যাও না কেন, আমি তিনটা অ্যাপ্রোচ দেখাইলাম, একটা হচ্ছে আমাদের মুখস্থ অ্যাপ্রোচ, যেটা আমরা ভবিষ্যতে অনেকবার ইউজ করব, অনেক শর্টকাট এবং অনেক স্পেসিফিক স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যাপ্রোচ। এটা ইউজ করে অনেক দ্রুত ফাস্ট কাজ করা যাবে। তো ওই অ্যাপ্রোচটাও তুমি নিতে পারো, এই অ্যাপ্রোচটা, এটা খুবই দ্রুত কাজ করার জন্য হেল্পফুল আর কি। এবং আমি পার্সোনালি ওটাই প্রিফার করবো, দ্রুত কাজ করার জন্য এগুলো ইউজ করো, স্ট্রেট ফরওয়ার্ড। পরের কোশ্চেনটা। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে, একটা ইলেকট্রন এত বেগে গতিশীল, ভি এর মান বলে দিয়েছে 0.5 c, এখন আর আমাদের চেনা জানা জিনিসপাতি মিলতেছে না। আচ্ছা দেখি তো কোনো কিছু মেলে কিনা, √1 - 0.5 স্কোয়ার না। আচ্ছা, এটাকে ইনভার্স করলে
কিছুই হচ্ছে না, মানে হাফ। আচ্ছা, আমরা একটু গামার মানটা বের করে দেখি। গামা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ারের ইনভার্স, মানে 1 আর কি। তো 1 এর জায়গায় 1 থাক, 1 - আমি একটু আলাদা কাজ করতেছি। হাফ এর স্কোয়ার মানে হচ্ছে 1/4, এখানে থেকে হচ্ছে তোমার 3/4, 3 2/√3 এরকম একটা মান আসে। আচ্ছা, সমস্যা নেই, এসব এটা নিয়ে প্যারা নেই। আচ্ছা, আমাকে যে প্রশ্ন করছে সেটা হচ্ছে স্থির ভর আর গতিশীল ভর। স্থির ভর কোনটা? m0। গতিশীল ভর কোনটা? শুধু m। গতিশীল অবস্থায় যে ভরটা মনে হয়, এর অনুপাত কত? আমরা ফর্মুলা জানি, অনেক ভাবেই করা যায়। আমি যে স্ট্রেট ফরওয়ার্ডটা নেব, m/m, m=m0 ডিভাইডেড বাই রুট ওভার 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমার প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে হচ্ছে m নট ডিভাইড বাই m ইজ ইকুয়াল টু হোয়াট, এটা চাইছে প্রশ্নে। আমাকে এখান থেকে লেখা যায় m নট ডিভাইডেড বাই m, m0 ডিভাইড বাই m ইকুয়াল টু রুট ওভার 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 - 0.5 এর স্কোয়ার, 0.5 মানে হাফ, হাফের স্কোয়ার মানে 1/4, √3/2, √3/2, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখছো কত স্ট্রেট ফরওয়ার্ড আমাদের অঙ্কগুলো আজকে, আহামরি কঠিন কিছুই না। তো ফার্স্ট লিঙ্কের জন্য আমার কাছে এই কয়টা প্রবলেমই ছিল, আমার কাছে নতুন আর বোধহয় প্রবলেম এখন নাই ফার্স্ট লিঙ্কে। সেকেন্ড লিঙ্কের ক্লাসটাতে আমরা হচ্ছে আরো বেশ কিছু প্রবলেম দেখবো, যেহেতু আরো প্রবলেম রাখছিলাম কিনা। আমি 6 নম্বর প্রবলেমটা এখন দেখলাম। ওকে, তো ফার্স্ট লিঙ্কের জন্য এইটাই থাকবে, যতটুকু প্রবলেম আমরা এখানে দেখলাম ততটুকু। এর পরের লিঙ্কে আমরা হচ্ছে আরো স্পেশাল কিছু প্রবলেম দেখবো।